দর্শক, এই মুহূর্তে আমরা আছি চিত্রনায়িকা অঞ্জনা আপার খুবই ঘনিষ্ঠ একজন সাগর সিদ্দিকী, নায়িকা আনার হাজব্যান্ড। ওনারা দীর্ঘদিন যাবৎ অঞ্জনা আপার সাথে চলাফেরা করত এবং পারিবারিকভাবেও ওনাদের অনেক যাতায়াত ছিল। চিকিৎসা অবহেলা এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। নায়িকা আনা এবং বিপ্লব শরীফ সহ অনেকের বলেছে যে আসলে তাদের স্বার্থ আছে। আসলে কি স্বার্থ আছে তাদের, এ নিয়ে আমরা আজকে সাগর সিদ্দিকী ভাই থেকে বিস্তারিত জানবো। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিজনেস বাংলাদেশ। আপনাদের চ্যানেলটির মধ্যে আমি সর্বপ্রথম মনির একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখেছি। ওই ইন্টারভিউয়ের মধ্যে মনির একটা মন্তব্যের উপর ভিত্তি করেই আজকে আমি ক্যামেরার সামনে বলেছি। এছাড়া অঞ্জনা ম্যাডাম মারা যাওয়ার পরের থেকে আজ পর্যন্ত আমি কোনো ক্যামেরার সামনে কোনো কথা বলিনি। অনেকে অনেকভাবে অনেক কথা বলেছে, কিছু বলিনি। শুধু একটা ক্যামেরার সামনে, ওটা ছিল মেবি কালবেলার একটা ক্যামেরা। ওটার মধ্যে আমি আর অঞ্জনা আপার যে মেয়ের জামাই আছে রিপন মামা, আমরা দুজনে একত্রে একটা ইন্টারভিউ বলেছিলাম যে হ্যাঁ, আমাদের হয়তোবা যারা পরিবারের অনেক কাছের তাদের একটা প্রবলেম এটাই হয়েছে। তাদের ফল্ট থেকে, তাদের সাইড থেকে একটাই ডিফল্ট ছিল যে আমরা হয়তো বা ট্রিটমেন্টটা সঠিকভাবে করাতে পারি নাই, আমরা গুরুত্ব দিই নাই। এটাই ছিল আমার একটাই ইন্টারভিউতে একটা কথা বলা ছিল। এছাড়া পুরো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কখনোই ক্যামেরার সামনে আসা হয় নাই, কেউ ওভাবে জিজ্ঞেসও করে নাই। সবাই স্টারদের কমেন্টস আর স্টারদের কথাবার্তা নিয়েই ব্যস্ত ছিল। এটাই স্বাভাবিক, মিডিয়ার তো এটাই নিয়ম। সবার আগে আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলতে চাচ্ছি। এটা বললে একটু বুঝতে সবার সুবিধা হবে, কারণ কোথার থেকে উড়ে এসে জোরে বসে কেউ একজন অঞ্জনা সম্পর্কে কিছু একটা বললেই যে সেটা অথেন্টিক হবে সেটা তো না। আমাদের অথেন্টিক সাবজেক্ট, অথেন্টিক ম্যাটার্সগুলো নিয়ে আমাদের ডিল করা উচিত। আচ্ছা, প্রথমত আমি একজন ফিল্ম পরিবারের সন্তান। আমার বাবা, ওনার নাম হচ্ছে সাদেক সিদ্দিকী, আনন্দবাজার মাল্টিমিডিয়ার উনি কর্ণধার। আমাদের যেহেতু আব্বা এই লাইনে প্রায় বলা যায় যে ইউনিভার্সিটির পরের থেকে আব্বা এই লাইনে ছিল, তো সেই হিসাবে সে প্রথমে চাষী নজরুল ইসলাম আঙ্কেল যে ছিলেন আমাদের কিংবদন্তি পরিচালক, ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, ওনার আন্ডারে উনি ডিরেকশন শিখেছিলেন। তো ওখান থেকে ওনার ফিল্মে চলা, এরপরে ফিল্মে অনেক বছর সে পার করেছেন। সে শিল্পী সমিতির সদস্য, সে পরিচালক সমিতির সদস্য, প্রযোজক সমিতির সদস্য কিনা আই এম নট শিওর, তবে মনে হয় সেও প্রযোজক সমিতিরও সদস্য। তো উনি অনেক মানে মুভিতে ওনার কয়েকটা ছবিও বানিয়েছেন উনি পরিচালক হিসাবে। এছাড়া রাজনৈতিক নেতা হিসাবে মানে মিডিয়াতে সবাই ওনাকে চিনে। আর ওনার সন্তান আমি, একমাত্র সন্তান। তো সেই হিসাবে মিডিয়াতে আমাকেও মোটামুটি সবাই চিনে, চলাচল ছিল। শখের বশে কিছুদিন প্রায় 40-50টা নাটকে অভিনয় করেছি, মঞ্চ করেছি। আর ফিল্মটাকে কখনো ক্যারিয়ার হিসাবে নেই। সো এই জন্য প্রফেশনালি ওখানে কাজ করা হয় নাই। তারপর একটা মুভি, প্রায় 4-5টা মুভি তো করেছি। তো ওটার মধ্যে আন্নার সাথে পরিচয়, আন্নার সাথে আমার বিয়ে হয়। এরপরে আমাদের সংসার, এখন প্রায় 12 থেকে 13 বছর আমাদের সংসার। তো আমি আগে তো অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, ফিল্মের মানুষদের সাথে ওভাবে চলাচল হতো না। আব্বাও ফিল্মের মানুষদের সাথে ফ্যামিলির দিক থেকে ওভাবে মানে ইন্টারলিঙ্ক ছিল না, যা ছিল বাইরে প্রফেশনালি। তো আন্নার সাথে বিয়ে হওয়ার পরের থেকে দেখা গেছে যে আন্না আবার মানুষের সাথে খুব বেশি মিশে, স্পেশালি ফিল্মের যে আন্নার সমসাময়িক না, আন্নার যারা সিনিয়র আছে, যেমন আন্নার ইমিডিয়েট সিনিয়র যারা ছিল, হ্যাঁ, শাবনুর আপুদের ব্যাচটা, শাবনুর, পপি, এদের সাথে আন্নার খুব মানে ভালো সম্পর্ক। শাবনুর আপুর সাথে আমাদের খুবই হোমলি সম্পর্ক ছিল, এখনও আছে। এখন হয়তো বা চলাফেরাটা একত্রে কম হয়, কিন্তু জায়গাটা ওভাবেই আছে। এরপরে আন্নার সাথে খুব বেশি খাতির হইতো, যেমন আমাদের রোজিনা ম্যাডামের সাথে আন্নার খুব খাতির। তো সেই হিসাবে রোজিনা ম্যাডাম, তারপরে অঞ্জনা, হ্যাঁ, অঞ্জনার সাথে তো সবচেয়ে বেশি সম্পর্ক ভালো ছিল অঞ্জনার সাথে। সো অঞ্জনার সাথে আমাদের ফ্যামিলি ইন্টিমেসিটা, আমার বাবার সাথে অঞ্জনার অনেক দিন আগের থেকে পূর্ব পরিচয়, আর মিডিয়ার মানুষ হিসাবে একে অপরকে ভালো চিনত। আর আন্নার সাথে আমার বিয়েটা হওয়ার পরে আস্তে আস্তে আমিও মিডিয়ার মানুষদের সাথে আরেকটু গভীরভাবে মেশা শুরু করলাম। সবাই নায়িকার হাজব্যান্ড এই হিসাবে আরও আমার সাথে আরও খাতির করে কথাবার্তা বলতো, আরও মনে করেন যে মেশা আদর করতো, সম্মান করতো। যেমন পরিচালক যারা আছেন, শাহিন সুমন ভাই আছে, আরও এরকম অনেক আছে, খুব আদর করে। ওই সাইমন তারেক আছে, এরাও আমাকে অনেক অনার করে, আদর করে, স্নেহ করে। তো সেই হিসাবে আর কি মিডিয়ার মানুষদের সাথে মোটামুটি ডিস্টেন্স রেখে যতটুকু মেশা যায় এভাবে মেশা। সবাই জানে যে আমরা দীপজল সাহেবদের প্যানেলকে সমর্থন করেছি সবসময়। সো দীপজল সাহেবদের সাথে ভালো সম্পর্ক, ডিএ তায়েব ভাই স্যারদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক। তো এদের সাথেই মূলত আমাদের ওঠা বসাটা।
তো এদের মধ্যে থেকে অঞ্জনা যে একটা ক্যারেক্টার, এত বড় একটা নায়িকা ছিলেন, আছেন এখনও, মানে এত বড় একজন সিনিয়র, আমাদের সাথে কিন্তু অঞ্জনা হয়ে মিশে নাই। আমাদের সাথে অঞ্জনা খুবই, মনে করেন যে অঞ্জনা আর একটা আমাদের সাথে একটা সাধারণ মানুষ যেভাবে মিশে তার থেকে অনেক গভীরভাবে অঞ্জনা আমাদের সাথে মিশছে। অঞ্জনার সাথে আমাদের সম্পর্কের সূত্রপাতটা কিভাবে হয়, এই ইতিহাসটা একটু না বললে আমার নেক্সট যে কথাগুলো আমি টপিকগুলো টানবো ওটা ক্লিয়ার হবে না, এই জন্য একটু লম্বা করছি। আচ্ছা, 2016 সালে সোহানুর রহমান সোহানের যে পরিচালক ছিলেন, উনার মেয়ের বিয়েতে সর্বপ্রথম অঞ্জনার সাথে আমাদের মানে দেখা হয় ভালো মতো। অঞ্জনা ম্যাডাম ওখানেই আমাদেরকে দেখে স্বাভাবিক, সবাইকেই তো মানে কাছে দেখলে এই হ্যালো, হ্যাঁ ও সুইট লেডি, সুইট হার্ট, তুমি কেমন আছো, এভাবে কথা বলতো সবার সাথে। তো হ্যাঁ তুমি তো অনেক কিউটি, হ্যাঁ আন্না তুমি একটু মোটা হয়ে যাচ্ছ, আন্না তুমি তো একটা চমৎকার নায়িকা ছিলে, আন্না তোমার ছবি দেখেছি, এই জাতীয় কথাবার্তাগুলো প্রথমে এভাবে বলতো। ওই অনুষ্ঠানে সর্বপ্রথম মনিকে দেখা যায়। মনি তখন এখনকার মতো এত মোটা সোটা না, তখন আর একটু শুকনা ছিল, হ্যাঁ একটু শুকনা ছিল মোটামুটি, মনে করেন যে মানে ড্রেস আপ মোটামুটি পরে আমাদের মতো আমরা যে লেভেলের চলি বা যে লেভেলের ওই লেভেলেই চলার, মানে কি বলবো, মানে এক্সপোজটা ওভাবেই করতো। তো অঞ্জনা ওই বা অনুষ্ঠানের মধ্যে মনি মানে আগ্রহ করে, যেটা সত্য কথা, আগ্রহ করে আমাদেরকে দেখে মনির পছন্দ হয়েছে। আমরা মনিকে অতটা গুরুত্ব দেই নাই, আমরা অঞ্জনা ম্যাডাম, তখন বলতাম অঞ্জনা ম্যাডাম। তো অঞ্জনা ম্যাডাম, ম্যাডাম আপনি কেমন আছেন, বলে কি এই আমাকে ম্যাডাম বলবো না, আমাকে আপু বলবা, আমাকে আপু বলবা। হ্যাঁ, অঞ্জনার মধ্যে আবার এই বিষয়টা একটু ছিল যে স্বাভাবিক আমাদের সিনিয়র নায়িকা যারা আছেন বা স্পেশালি নায়িকা যারা আছে, এরা না সহজে নিজের বয়সটা কারোর সামনে এক্সপ্রেস করে না, বয়সের কথাটা উল্লেখই করতে চায় না। অন্য সবাই একই অবস্থা, হ্যাঁ মানে শুধু অঞ্জনা বলে না, সবাই একই অবস্থা। নিজের বয়সের কথাটা মানে আসল বয়সটা বলতে চায় না, কারণ তারা ওই যে নিজের ওই স্বর্ণ সময়টা যে আছে, নিজেকে সবসময় ওই জায়গাটায় রেখেই ভাবতে চায়। তো অঞ্জনা এর থেকে কিন্তু খুব একটা ব্যতিক্রম ছিল না। তো ওখানে অঞ্জনার সাথে হাই হ্যালো হয়। এরপরে আপনার মনি দেখা গেল যে আগ্রহ করে এসে কথা বললো, অঞ্জনা আপু আপু বলতেছে মনি। অঞ্জনা পরিচয় করায় দিল যে এটা আমার ছোট ভাই। কিন্তু তখনও না মানে মনির যে ভূমিকাটা মানে এখনকার মতো এত গুরুত্বপূর্ণ না। তখন মনির কে পরিচয় করানোর যে টোন আপটা, এটা ছিল জাস্ট লাইক মানুষ নিজের অ্যাসিস্ট্যান্টকে যেভাবে পরিচয় করায় দেয়, আপন মায়ের পেটের ভাইকে ওভাবে পরিচয় করা দেয় না। অর্থাৎ পরবর্তীতে অঞ্জনা ম্যাডাম যেরকম মানে কী বল মনিকে নিয়ে যে বাড়াবাড়িটা করছে, কারণ দোষ তো এক হাতে তালি বাজে না, মনির দোষ থাকলে মনির যতটুকু দোষ আছে অঞ্জনা আপুরও ততটুকু মানে না হলেও একটা দোষ ছিল, কারণ ওনার প্রশ্রয় না পেলে আজকে তো এটা হতো না। উনি চাইছে দেখেই তো হয়েছে। এখন ওখানে মনি দেখলাম যে আমার ওয়াইফ ওই যে আইসক্রিম নিয়েছে ওই যে বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পরে ডেজার্ট হিসাবে, তো বলতেছে কি তুমি এটা একটু ধরো তো। তখন দেখলাম যে মনি নিজের থেকে আইসক্রিম দুইটা ধরে হ্যাঁ হ্যাঁ আন্না আপু তুমি অনেক কিউট, তুমি অনেক সুন্দর, ঠিক খাতির করার টোনে যেভাবে মানুষজন কথা বলে এভাবে আমাকেও অনেক সম্মান টম্মান করে কথা বলতেছে যে ভাইয়া টাইয়া অমুক তমুক এসে। যাই হোক, এখন এই হলো ওখানে প্রথম দেখা। এরপরে দ্বিতীয় দিন আবার 2 দিন পরে দেখা হয়েছে আপনার ওই যে রূপায়ণ গ্রুপের মালিকের বিয়ে হয়েছিল, এশিয়ান টিভির মেয়ের সাথে রূপায়ণ গ্রুপের মালিকের ছেলের বিয়ে হয়েছিল, মেবি ইফ আই এম নট রং। সো তখন ওই অনুষ্ঠানের মধ্যেও দেখা গেল যে অঞ্জনা আমাদের পাশে এসে বসলো। বসার পরে এরপরে মনে করেন যে খুব মানে আগ্রহ করে অনেক খাতির করে কথাবার্তা বলা। তখন নতুন ম্যাডাম, ওইগুলোর ছবিও আছে, ছবি আমি দিয়ে দিব, আপনি ইচ্ছা করলে মানে ইন্টারভিউ মাঝে মাঝে দিতে পারবেন। তো ওই অনুষ্ঠানের মধ্যে দেখা গেল শাবনুর আপু, আমি, অঞ্জনা, তারপরে নতুন এরা সবাই একত্রে বসে খাচ্ছি। সেখানে অঞ্জনা দেখলাম আমাদেরকে খুব নিজে বেড়ে দিচ্ছে, আগ্রহ করে সম্পর্ক হচ্ছে, মানে এক কথায় আমাদেরকে সে পছন্দ করে এটা জাহির হচ্ছে। মানে একটা হলো গিয়ে ফর্মালিটিস, আর একটা হলো গিয়ে যে না ভেতর থেকে একটা মানুষদেরকে ভালো লাগে। আর তখনও আমরা ওভাবে মিশি নাই। আচ্ছা, এরপরে শাহানুর আপুর জন্মদিন, এর কিছুদিন পরে তখন একটা সিজন যাচ্ছিল অনেকগুলো প্রোগ্রামের। শাহানুর আপুর জন্মদিনে ওনার বাসার মধ্যে তখন মনে করেন যে অঞ্জনা এই ছাদে অ্যারেঞ্জমেন্ট করছিল না কোথায় অ্যারেঞ্জমেন্ট করছিল, যাকে আমি খাবার টাবার বুফে টুফে করছিল মনে হয়, আমি প্লেটে খাবার সাজে অঞ্জনাকে সার্ভ করতেছিলাম, মানে আমি উনার জন্য স্পেশালি আনছিলাম। তো এটা আবার উনার খুব ভালো লেগেছিল, এবং ভালো লাগার পরে আমার হ্যান্ডসাম ভাতিজা এগুলা বলে টলে সে ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল। তো এইটা আবার আমার কাছে খুব ভালো লেগেছিল যে না এত বড় একটা লেজেন্ড কিংবদন্তি, এত সিনিয়র নায়িকা। এই শুরু হলো অঞ্জনাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা।
এরপরে আমাদের আবার আগে খুব একটা স্বভাব ছিল, আমরা খুব প্রোগ্রাম করতাম, মানে আমার জন্মদিন, আন্নার জন্মদিন, ম্যারেজ ডে, উমুক তুমুক কোনো একটা প্রোগ্রাম পাইলেই হয়েছে। আমরা খুব প্রোগ্রাম করতাম, আয়োজন করতাম, আর আমাদের পুরো প্রোগ্রামটা শুধুমাত্র মিডিয়ার মানুষজন ঘিরে হইতো, যেটা থেকে এত সাংবাদিকদের সাথে আমাদের ক্লোজ সম্পর্ক। তো যাই হোক, ওই প্রোগ্রামগুলো সবগুলোর মধ্যে অঞ্জনা আসা শুরু করলো। কিন্তু তখনও আমরা এটা মোটামুটি একটা জিনিস বোঝা যায় যে অঞ্জনা কিন্তু খুব ফিটফাট ড্রেস আপ পরতো, হ্যাঁ, খুব মানে ও যদি একটা 300 টাকা দামের ড্রেসও পরতো, কিন্তু সে 300 টাকার দামের টপসটাও এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতো যে ওইটাও মানে অনেক এক্সপেন্সিভ। এই জিনিসটা, এই ফিটফাট ব্যাপারটা তার মধ্যে ছিল। জাফর ইকবালের নায়িকা তো থাকবে, এটা স্বাভাবিক। তো মনে করেন যে সে এই তারপরে কিছু মানে সবাই স্বর্ণমন্য এগুলা পড়তো, কিন্তু তার কিছু ডিফারেন্ট অর্নামেন্টস সে ব্যবহার করতো, এবং ওই ডিফারেন্ট অর্নামেন্টসগুলো রুচিশীল হইতো, মানে আমরা দেখতাম আংটি থাকতো না দুই হাতে, একটু ওয়েস্টার্ন লুকটা থাকতো তার মধ্যে, একটু ওয়েস্টার্ন সে করার চেষ্টা করতো। হ্যাঁ, তো যাই হোক, এরপরে তখন আমরা আস্তে আস্তে মনে করেন যে আরও একটু ক্লোজ হই, প্রোগ্রামে আসা শুরু হয়। এরপরে আমাদের যেটা হয়ে দাঁড়ালো যে আমি বাসায় দাওয়াত করলাম। এবার বাসায় দাওয়াত করার মধ্যে ওরা আবার দাওয়াত খেতে খুব পছন্দ করতো। দেখা যাইতো কি যে ওরা একবেলা আপনার নর্মাল মানুষের বাসায় একটা দাওয়াত খাবে, ওই জন্য ওরা পারলে 10,000 টাকা গিফট দেয়, এরকম একটা অবস্থা। এই মন মানসিকতাটা অঞ্জনার মধ্যে খুব বেশি ছিল, ওরা দাওয়াত খেতে খুব পছন্দ করতো। তো আমাদের বাসায় দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট একবার দুইবার মনে করেছিলাম, অতটা খেয়াল নাই। ওরা আমাদের বাসায় ওই দাওয়াতের ওসিলায় আসা যাওয়া শুরু হলো, এই আসতেছে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় প্রোগ্রাম থেকে ফিরতেছে এই আন্না, এরপরে ফোনে কথা শুরু হলো। এই ফোনে কথা অঞ্জনার সাথে অঞ্জনার সাথে আমি এতটা ক্লোজ না। আন্না ফোনে কথা বলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এই কথা বলে আস্তে আস্তে তুমি কি করছো, তুমি কি খাইছো, ওই মেয়েদের কথাবার্তা হোয়াটএভার, এটা শেয়ারিং কেয়ারিং, মানে ফর্মাল শেয়ারিং কেয়ারিংটা শুরু হলো। এখনও কিন্তু গভীরে মানুষের অরিজিনাল অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আমাদের ওদের সাথে হয় নাই। এরপরে দেখা গেল যে ওর এই আইটেম খাইতে পছন্দ, ওর ওই আইটেম খাইতে পছন্দ, মনির ওই আইটেম খাইতে পছন্দ, এই আইটেম খাইতে পছন্দ। তখনও মনির গুরুত্ব এতটা না, মানে মনির গুরুত্ব শেষ অবধি যেটা 100% ওভার হয়ে গেছিলো, তখনও মনির গুরুত্ব 50% আছে, মানে পরিপূর্ণ 100% মনির গুরুত্ব তখনও অঞ্জনার কথাবার্তা, চলাফেরা, আচার আচরণের মধ্যে নাই। ভাই হিসেবে ভাই তখনও ভাই চলছে। এই ভাই হিসাবে 2016 থেকে আপনার 17 পর্যন্ত ভাই চলছে। এরপরে মনি আমাকে ফোন দেওয়া শুরু করলো, মেসেঞ্জার তখন নতুন আমরা অনেক বেশি ব্যবহার করছি, মানে মনি মেসেঞ্জারে ফোন দিয়ে কথা বলে, এই কথা বলে, ওই কথা বলে। এরপরে মনির একটা কমন ডায়লগ আছে, সেটা হচ্ছে যে তোমরা ছাড়া আমাদের আছে কি। এইটা হচ্ছে মনির সবচেয়ে কমন ডায়লগ, যে তোমরা ছাড়া আমাদের আছে কি, আমাদের আর কি আছে বলা, আমাদের শুধু আছে হচ্ছে এই বা আমাদের অঞ্জনার ওই যে বুলি সাহেবের মেয়ে বিউটি আপা, আর রিপন ভাই, আর হচ্ছে তোমরা, আর ইউসুফ মামা। এই হচ্ছে মনির এটা কমন ডায়লগ, সব জায়গায় এই কথা বলবেই, শুধুমাত্র ইউসুফ মামা আর ওই রিপনে এটা থাকবে। এখন এই কথাটা যখন নিশাতের সাথে বলবে, তখন ওই যে নিশাত একটা নায়িকা আছে না, একজন পুরাতন, খুবই ভালো সম্পর্ক না অতটা। অঞ্জনা আপার সাথে অ্যাকচুয়ালি আমরা মানে ক্যামেরার সামনে তো মানে হ্যাঁ, ক্যামেরার সামনে তো সবাই একবারে পারলে মানে মোমের মতো গলে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে আমরা জানি যে কার সাথে কার কতটুকু ভালো সম্পর্ক আছে, কার কাছে কে 10,000 টাকা ধার চাইলে পাবে, কার হসপিটালে কে রাত 2টার সময় বসে থাকবে, এটা আমরা খুব ভালো মতোই জানি। আর আমাদের মধ্যে এই যে চাপাবাজি বিষয়টা খুব কম ছিল, এই জন্যই অনেকে আমাকে অনেক জায়গায় পছন্দ করে না স্ট্রেট কাট কথাবার্তা বলার জন্য, এই জন্য মেশাও হয় না অনেকের সাথে। যাই হোক, সেটা বড় বিষয় না, ওই ইতিহাসটাতে আবার ব্যাক করি। সেটা হচ্ছে যে এখন চলতেছে এভাবে। এরপরে দেখা যাচ্ছে যে বা ওরা বাইরে কোনো প্রোগ্রামে গেছে, আসার সময় জিজ্ঞেস করতেছে যে এই তোমাদের বাসায় আছে কি রানছো, ও হো আজকে তো অনেক মজা। তখন অবভিয়াসলি তার মতো একটা লেজেন্ড এই কথা বলতেছে, আমরা তখন বলি কিন্তু আপু এখনই আসো, তোমরা এখানে রাতে খেয়ে যাও। এরপরে মনে করেন যে ওরা আসলো রাত্রেবেলা, আমাদের এখানে ডিনার করে রাত্রেবেলা 1টা-1:30 পর্যন্ত গল্প সল্প করে এরপরে গেছে আমার আব্বা রুম থেকে, তখন আব্বা আর আমি একসাথে থাকতাম আমরা, আব্বা পাশের রুম থেকে এই অঞ্জনা আসছো, এরপরে জড়ায় টড়ায় ধরতো, হ্যাঁ সাদেক ভাই কেমন আছেন, অমুক আছেন। আব্বাকে আবার খুব সম্মান করতো অঞ্জনা, আব্বাকে খুব সম্মান করতো, এটা একটা সাবজেক্ট। আব্বা আবার অঞ্জনাকে মানে অন্যরকমভাবে মানে একটা আলাদা পছন্দ করতো, এটাও বোঝা যেত আর কি, অনার করতো। তো এখন এইভাবে বাসায় যাওয়া সেটা বাড়তে থাকে। এরপরে দেখা যায় যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেলে
মনি বলতো যে চলো আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। তো এরকম কিছু বিয়ের অনুষ্ঠানে দেখা যেত ওদের অনেক অঞ্জনা খুব দাওয়াত অ্যাটেন্ড করতো, মাই গুডনেস, মানে ওকে মানুষ দাওয়াত দিত আর ও অ্যাটেন্ড করতো, মানে এমন জায়গায় গিয়ে দাওয়াত অ্যাটেন্ড করতো যে সেখানে দাওয়াত অ্যাটেন্ড করতে গিয়ে ধরেন গাড়ির পেট্রোল খরচ হবে 2000 টাকা, তারপরে সেই দাওয়াত সে অ্যাটেন্ড করতো। এই জিনিসটা সে মানুষের সাথে খুব মেনটেন করতো। এটাই ছিল তার মানুষের কাছে মানে গ্রহণযোগ্য হওয়ার একটা অন্যতম, মনে করেন অস্ত্র বলবো না, অন্যতম একটা কি বলবো, একটা বৈশিষ্ট্য বলবো। আচ্ছা, এরপরে আস্তে আস্তে এভাবে যা আসা হলো, তখনও অঞ্জনারা নিকেতনে একটা বাসায় ভাড়া থাকে। তো ওই আমরা 1-2বার ওদের বাসায় যাওয়ার কথা বলছিলাম, পরে যাই হোক ও নেয় না, এরপরে একবার আমাদেরকে ওদের বাসায় নিয়ে গেল। আচ্ছা, এবার আমরা ওই বাসায় গেলাম, যাওয়ার পরে ড্রয়িং রুমটা ওই বাসার খুব গর্জিয়াস, খুব সুন্দর। মোটামুটি ড্রয়িং রুমটা অঞ্জনার অ্যাওয়ার্ড দিয়ে ভরা, একটু ভিআইপি স্টাইলে রাখার চেষ্টা করছে ওরা, মোটামুটি ভালো সুন্দর। আর ভেতরের সাইডটাতে অঞ্জনার একটা বেডরুম। মনি কোন রুমে থাকতাম আই ওয়াজ নট, মানে আমি ওখানে আমি ক্লিয়ার না মনির কোন রুম ছিল। আর একটা রুম ছিল যেখানে একটা টেইলার থাকতো, ওই টেইলার ওনাদের অনেক মানে বিষয় জানতো। ওই টেইলারের নাম মেবি মিন্টু। হ্যাঁ, ওই টেইলার ও কাপড় বানাইতো, মানে ও অ্যাকচুয়ালি কিন্তু অঞ্জনার কাপড় সেলাই করতো, ঠিক আছে, যখন অঞ্জনা হিরোইন ছিল। এরপরে আবার ওইখান থেকে বন্ডিংটা অনেক ভালো হয়েছে। এরপরে ওখান থেকে মনে করেন আপনার ওই হিরোইনের ওই কাপড় বানানো থাকতে থাকতে একটা ভালো সম্পর্ক হয়েছে। ওই মিন্টুই কিন্তু মেবি, আমার নামটা কনফার্ম না আমি কিন্তু তারপরে বলছি, ওইখানে দেখা যাচ্ছে যে ও ওখানে সাবলেট থাকতো। আর নিকেতনের ওই বাসাটা মোটামুটি বড় ছিল, ভিআইপি ছিল। ওনারা কখনো 2 তলার উপরে থাকতেন না, ওনারা সব ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 তলা 3 তলা এরকম বাসা নিতেন, কেন আমি জানি না, সবসময় ওনারা 2 তলা 3 তলা বাসা নিতেন। তো 2 তলা 3 তলা বাসা নিতেন। এখন ওই বাসার মধ্যে মনে করেন একটা রুম ওই টেইলার আলাই নিজের জন্য সাবলেট রাখছিল, ওকে রাখছিল, ও মনে হয় টাকা দিত ওখান থেকে, এটা আমি কয়েকটা জায়গায় শুনেছিলাম।